আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নৈবত্তিকগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল? এখন জীবের উৎপত্তি বলতে হচ্ছে তোমার জীবনের উৎপত্তি, মানে জীবের ভিতরেই তো জীবন আছে। সেক্ষেত্রে এই যে জীবের উৎপত্তি প্রথম পানিতে হয়েছিল, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু পানির ভিতরেও তো আমাদের ক্যাটাগরি আছে, মানে আমরা তো বিভিন্ন উৎস থেকে পানি পাইতে পারি। কোন উৎসটা থেকে বা কোন জায়গার পানি থেকে প্রথম জীবনের উৎপত্তি বা জীবের উৎপত্তি শুরু হয়েছিল? সেক্ষেত্রে এই যে দেখো, নদী, ঝর্ণা, পুকুর, সমুদ্র, তুমি এখানে পড়লেই দেখতে পাবা এই সবগুলো উৎস কিন্তু মিঠা পানির উৎস, তাই না? এই জায়গার যে পানিগুলো এগুলো কিন্তু মিঠা পানি। আর সমুদ্রের যে পানিটা এটা কিন্তু লবণাক্ত, তাই না? বা নোনতা স্বাদযুক্ত। সমুদ্রের পানি লবণাক্ত। এখন সমুদ্রের পানিতে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল কিভাবে আমরা বুঝতে পারলাম? এই যে দেখো, মানুষের রক্ত বা এই যে যেসব প্রাণীদের রক্ত আছে আমরা কি জানি? রক্ত হচ্ছে তোমার ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের লবণাক্ত তরল যোজক কলা, তাই না? সেক্ষেত্রে আমাদের রক্ত কিন্তু মানে ওর ভিতরে কিন্তু নোনতা স্বাদটা আছে, যেটা আমরা সমুদ্রের পানির স্বাদের সাথে মিল পাচ্ছি। এছাড়াও সমুদ্রের পানিতে এখনো আমরা অনেক সরল প্রকৃতির জীব দেখতে পাই, বিভিন্ন প্রোটোভাইরাস, এককোষী সরল যে জীবগুলা ওগুলো সমুদ্রের পানিতে এখনো আছে। আর ওই সরল জীব থেকেই কিন্তু পরবর্তীতে রাসায়নিক বা জৈব বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে কি হয়েছে, এই উন্নত শ্রেণীর মানে বিভিন্ন প্রজাতি কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এই যে যুক্তিগুলা এগুলো দিয়ে আমরা বলতে পারি যে সমুদ্রের পানিতে প্রথম জীবের উৎপত্তি বা জীবনের উৎপত্তি হয়েছে। তাহলে এই জায়গাটা আমরা কি নিব? সমুদ্রের পানি। এরপরে অন্তঃপ্রজাতিক সংগ্রামের ক্ষেত্রে, এখন সংগ্রাম হচ্ছে আমাদের তিন ধরনের। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, এই যে একটা হচ্ছে অন্ত, আরেকটা হচ্ছে আন্ত, এবং তিন নাম্বারটা হচ্ছে আমার পরিবেশের সাথে সংগ্রাম। দেখো তো, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং পরিবেশের সাথে সংগ্রাম। অন্ত বলতে হচ্ছে নিজ প্রজাতির ভিতরে, তোমার যে সংগ্রামটা নিজের প্রজাতির ভিতরে হবে, মানে একই প্রজাতির একই দুইটা জীবের ভিতরে। এরপরে আন্তঃপ্রজাতিক, যেটা আন্ত হচ্ছে ভিন্ন দুইটা প্রজাতি হবে। ধরো বাঘ আর হরিণের ভিতরে যে সংগ্রামটা, হরিণ আলাদা একটা প্রজাতি, বাঘ আলাদা একটা প্রজাতি, তাহলে ভিন্ন দুইটা প্রজাতি হইলে আন্তঃপ্রজাতি। এরপরে দেখো পরিবেশের সাথে সংগ্রাম, এই যে প্রাকৃতিক পরিবেশে যে জীবগুলা বসবাস করতেছে, প্রাকৃতিক পরিবেশ তো সবসময় তোমার অনুকূলে থাকবে না। প্রতিকূল পরিবেশ যখন সৃষ্টি হবে, বন্যা, ঝড় ঝঞ্ঝা, তারপর অগ্নুৎপাত, ভূমিকম্প, খরা, ওই সময়গুলায়ও তা মানে বনের যে পশু পাখিগুলা ওদের তো একটা সংগ্রাম করতে হয় বা প্রতিযোগিতা, মানে নিজেদের ভিতরে টিকে থাকার যে একটা প্রতিযোগিতা। তাহলে এই যে সংগ্রাম তিন ধরনের আমরা দেখতে পেলাম, যার ভিতরে এই যে অন্তঃপ্রজাতিক সংগ্রামটা আমি কি বললাম, একই প্রজাতির ভিতরে হবে। খাদ্য খাদক সম্পর্কের একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। হ্যাঁ, এই জায়গাটা আমি সঠিক বলতে পারি। কিভাবে? দেখো, বাঘের সাথে বাঘের সংগ্রাম হবে। এখন বাঘ কি খায়? হরিণ খায়, মানে বাঘ তো মাংসাশী। সেক্ষেত্রে ওই বাঘটা ধরো মানে একটা বনে অনেকগুলা বাঘ থাকবে, সেক্ষেত্রে ওরা কি করবে? সবাই ওই হরিণের উপর হচ্ছে অ্যাটাক করবে। তাহলে হরিণের সংখ্যা যদি কোনো কারণে কমে যায় তখন কি হবে? বাঘেদের নিজেদের ভিতরে একটা সংগ্রাম তৈরি হবে। এছাড়াও বাঘেরা ধরো তাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও তাদের কিন্তু সংগ্রাম করতে হচ্ছে। তাহলে এই যে খাদ্য খাদক সম্পর্কের ভিতরে এই জীবন সংগ্রামটা কিন্তু নিষ্ঠুরতম, এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে সঠিক। এরপরে একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে খাদ্য বাসস্থান একই হয়। হ্যাঁ, একই প্রজাতির সদস্যরা তো একই খাবার খাবে। সব বাঘ তো তোমার মাংসাশী হয়, হরিণকেই খাবে। তারপর সব হরিণ কি করবে? ওরা তো তৃণভোজী, ওরা সবাই ঘাস খাবে। তাহলে ওদের সবার এই যে খাদ্য আর বাসস্থান কিন্তু একই রকম। তাহলে এটাও আমি সঠিক বলতে পারতেছি। দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মরে যায়। হ্যাঁ, এই যে সংগ্রাম বা প্রতিযোগিতা যদি বলো, অবশ্যই একজন জিতবে আরেকজন হেরে যাবে। তাহলে হারবে কে? দুর্বল প্রাণীরা অবশ্যই হেরে যাবে, যে শিকার করতে পারতেছে না দুর্বল বাঘটা হেরে যাবে। তাহলে এই যে কথাটা এখানে আমি সঠিক বলতে পারতেছি। এখানে তিনটা অপশনে আমার সঠিক, তাহলে আমি উত্তর দাগাবো ঘ নম্বরটা। এরপরে চলো, একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে, এই গ্রাফটা দেখে আমাকে পরের দুইটা প্রশ্নের উত্তর করা লাগবে। কি বলছে দেখো তো, এই গ্রাফে এক্স অক্ষ বরাবর তোমার ত্বক বসাইছে, মানে ত্বকের ভিত্তিতে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। দেখো, কিছু কিছু প্রাণীর দেহে কোনো ত্বক মানে মানে ত্বকে কোনো পালক বা কোনো লোম কিছুই থাকতেছে না, তাহলে ওদেরকে আমরা নগ্ন বলতে পারতেছি। এরপরে আঁশযুক্ত বলতে তুমি মাছ দেখো, মাছের গায়ে আঁশ থাকে। এরপরে পালকযুক্ত হচ্ছে পাখি। তারপরে লোমে ঢাকা বলতে হচ্ছে তুমি এই যে গরু ছাগলের দেহে আমরা দেখি না, পুরাটা হচ্ছে পশম দ্বারা আবৃত থাকে। তাহলে ত্বকের ভিত্তিতে এক্স অক্ষ বরাবর সাজাইছে। এরপরে ওয়াই অক্ষ বরাবর তাকাও, কি বলছে? সন্তান জন্মদান ও পালনের ভিত্তিতে।
কিছু কিছু প্রাণী ডিম পারে, কিছু কিছু প্রাণী সন্তান প্রসব করে, তাহলে ওইটার ভিত্তিতে এই জায়গাটা সাজাইছে। এবার এই যে পয়েন্টটা, এটার দিকে তাকাও তো, জিজ্ঞেস করছে গ্রাফের এই অবস্থানে কোন প্রাণীটি থাকবে। এই অবস্থানে থাকার জন্য ওই প্রাণীটাকে অবশ্যই ডিম পাড়া লাগবে। হ্যাঁ, মাছ তো ডিম পাড়ে, সাপের ক্ষেত্রেও আমরা ডিম দেখতে পাই, ব্যাঙের ক্ষেত্রেও ডিম দেখতে পাই, কচ্ছপের ক্ষেত্রেও ডিম দেখতে পাই। তাহলে এবার আমাদেরকে নিচের দিকে তাকাতে হবে। বলছে যে ওদের ত্বক নগ্ন, দেখো তো মাছ কি নগ্ন হয়? না, মাছের তো আঁশ থাকে, তাহলে এই অপশনটা বাদ। তারপরে সাপের ক্ষেত্রে দেখো, সাপও কিন্তু নগ্ন না, সাপও অপশন থেকে বাদ। এরপরে কচ্ছপ, কচ্ছপ কিন্তু শক্ত খোলসে আবৃত থাকে, ওর বডি কিন্তু নগ্ন থাকে না। সেক্ষেত্রে এই যে দেখো ব্যাঙ, ব্যাঙের দেহে কিন্তু কোনো পালকও থাকে না, কোনো আঁশও থাকে না, ও কিন্তু নগ্ন হয়। সেক্ষেত্রে আমরা গ নাম্বারটা এখানে উত্তর বলতে পারবো। এই অবস্থানে আমি কাকে বসাইতে পারি? এই অবস্থানে আমি ব্যাঙকে বসাইতে পারি। এরপরে কি জিজ্ঞেস করছে? প্লাটিপাসের অবস্থান গ্রাফের কোথায়? এখন আগে তোমাকে বুঝতে হবে প্লাটিপাস কি জিনিস। প্লাটিপাসকে নিয়ে অনেক কথা বলা যায়। ও হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কিরকম হইলো কথাটা? জীবন্ত বলতে তো জীবিত আছে, লাইভ। আর জীবাশ্ম যেটা, ওইটা হচ্ছে অনেক আগে পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু ওর যে বডির ছাপটা ওইটা মাটির নিচে চাপা পড়ে মানে এখনো আছে। তুমি যদি মাটি খুঁড়তে থাকো তখন কিন্তু ওই যে প্রাণীগুলা, ডাইনোসর যে অনেক আগে পৃথিবীতে ছিল, ডাইনোসর যে দেখতে এরকম ছিল, এটা আমরা কিভাবে বুঝছি? ওই সময় তো আমি তুমি কেউ ছিলাম না, তাহলে ডাইনোসর বললেই তোমার মাথায় যে কল্পনাটা আসে, ওর যে একটা প্রতিবিম্ব, ওইটা কিভাবে তুমি জানছো? ওইটা আমরা জানছি এই ফসিলের মাধ্যমে বা জীবাশ্মের মাধ্যমে। এই যে জীবাশ্মটা, ওরা যখন মাটির নিচে চাপা পড়ে মানে অনেক মাটির নিচের লেয়ারে চলে গেছে, প্রত্নতত্ত্ববিদরা কিন্তু ওই মাটির লেয়ার কতটুকু বা ওই ফসিলটা আইসোটোপের মাধ্যমে বের করতে পারে যে এটা কত কোটি বছর পুরাতন। তাহলে জীবাশ্ম হচ্ছে একটা মৃত জিনিস আর জীবন্ত লাইভ একটা জিনিস। তাহলে জীবন্ত জীবাশ্ম দুইটা ওয়ার্ড একসাথে একটা প্রাণীকে আমি কিভাবে বলতে পারি? বলতে পারি এইভাবে যে প্লাটিপাসের মতো দেখতে, হুবহু প্লাটিপাসের মতো দেখতে প্রাণী, মানে একটা প্রাণী প্রজাতি অতীতকালে ছিল, অনেক কোটি বছর আগে, কিন্তু স্টিল ওকে আমরা এখনো দেখতে পাচ্ছি। তার মানে অনেক আগে ও পৃথিবীতে উপস্থিত ছিল। এরকম একটা জীবের সাথে যখন আমরা ওর মিল পাচ্ছি, তখন ওকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি। মানে অতীতেও ছিল, ফসিল হয়েও আছে, আবার বর্তমানে লাইভও তুমি দেখতে পারতেছো, তাহলে জীবন্ত জীবাশ্ম। এটার কারণ হচ্ছে প্লাটিপাস ওই কোটি বছর আগে যখন পৃথিবীতে এই প্রজাতিটার আবির্ভাব ঘটছিল, এখন পর্যন্ত ও নিজের ভিতরে একটা সিঙ্গেল চেঞ্জও ঘটায় নাই। কোনো একটা প্রজাতি পৃথিবীতে টিকে থাকার জন্য ওর কিন্তু নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। মানে পরিবর্তন ও করতে চায় না, প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবর্তনটা হয়ে যায় একা একা। কিন্তু এই প্লাটিপাস হচ্ছে কি রকম একটা প্রাণী যে নিজের কোনো পরিবর্তন আজ পর্যন্ত ঘটায় নাই, স্টিল যেরকম বৈশিষ্ট্য নিয়ে সে পৃথিবীতে আসছিল কোটি বছর আগে, এখনো ওই রকমই আছে। তার মানে সে পরিবেশের সাথে এই বৈশিষ্ট্য নিয়েই খাপ খায়া থাকতে পারতেছে, তার নিজেকে পরিবর্তন করা লাগতেছে না, এই জন্য ওকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এবং আরেকটু বলা যায় যে প্লাটিপাস কিন্তু একটা ব্যতিক্রম। ব্যতিক্রম প্রাণী বলতে আমরা কি জানি? দেখো, যেই প্রাণীগুলো হচ্ছে ডিম পাড়ে, ধরো পাখি, মুরগি, তোমরা দেখতেই পারো যে ডিম পারলে ওরা কি করে, সন্তান মানে বাবু যে পাখিগুলা, ওগুলা হওয়ার পরে কি করে, পোকামাকড় খুঁজে আনে ওদেরকে খাওয়ায়। কিন্তু কখনো কি দেখছো যে ডিম পেড়ে যে বাবুটা হচ্ছে, ওকে আবার তোমার মায়ের স্তন পান করে হচ্ছে মানে বৃদ্ধিপ্রাপ্ত করতেছে? এটা কিন্তু একটা রেয়ার কেস। এই প্লাটিপাসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে প্লাটিপাস ডিম পারে এবং স্তন্যপায়ী, মানে সে স্তন্যপায়ী প্রাণীরা কিন্তু কখনো ডিম পারে না, ওরা হচ্ছে সন্তান প্রসব করে। এই জায়গাটা হচ্ছে ব্যতিক্রম, যার জন্য তোমাকে এই প্রশ্নটার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা লাগবে যে আমরা কি বলতে পারি। প্লাটিপাসের ক্ষেত্রে ডিম পারে সঠিক বলতে পারি, কিন্তু ওর দেহ কিন্তু নগ্ন না, সেক্ষেত্রে এ যে জায়গাগুলো আছে ওই জায়গাটা আমি বাদ দিয়ে দিতে পারি। এরপরে কি বলছে, সিতে কি বলছে দেখো তো, বাচ্চা প্রসব করে, এরপরে পালকযুক্ত। প্লাটিপাস কিন্তু বাচ্চা প্রসব করে না, তাহলে সি অপশনটাও যত জায়গায় আছে আমি সবগুলো বাদ দিয়ে দিতে পারতেছি। আমার বাকি আছে শুধু একটা, বি আর ডি। এখানে আমি সঠিক বলতে পারতেছি, বি এর ভিতর কি আছে, পালকযুক্ত। প্লাটিপাসের পুরো বডি কিন্তু পালকে কভার্ড। আর ডি নাম্বারে কি বলছে, স্তন্যপান করে, হ্যাঁ সে তো স্তন্যপায়ী। এখন প্লাটিপাস তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারো, নেটে সার্চ দিয়েও দেখতে পারো। ও হচ্ছে দেখতে হাঁসের মতো, ওর যে চুনচুটা আছে না, মুখটা, চুনচুটা হচ্ছে হাঁসের মতো, হাঁসের মুখের মতো। এছাড়াও তোমরা ওরে কই দেখতে পাবা, ছোটবেলা পোকেমন দেখছো না, পোকেমনের ভিতর মিষ্টির কাছে যে একটা ওয়াটার পোকেমন ছিল না, সাইডাক, ওই সাইডাকটা হচ্ছে তোমার একটা এই প্লাটিপাস। তাহলে প্লাটিপাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, খ নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি। সহজ কথাবার্তা, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।